এবং ওই কর্নারে 8টা অক্টাহেড্রাল হোল জেনারেট হচ্ছে। এখানে কিন্তু আসলে কিউবিক শেপ না, আমরা আগে বলছি হচ্ছে এইচসিপি, বাট তাদের পজিশনিংটা বোঝানোর জন্য টাইটেনিয়ামকে কর্নারে বসিয়ে তোমাদের একটা ইমেজ দেখানো হচ্ছে। ক্লিয়ার? এখন এটা যদি চিন্তা করো তাহলে এর মাঝখানে যে অংশটা আছে সেটারও দেখো 6টা বন্ড আছে, এবং তার পাশের গুলো কিন্তু 6টা বন্ড দেখানো নাই। যদি খেয়াল করো তাহলে 3টা বন্ড দেখানো, সরি 4টা বন্ড দেখানো আছে, রাইট? এই অ্যাটমটা টাইটেনিয়ামের যদি দেখো এটা দেখতে পাচ্ছি 4টা বন্ড। 4টা বন্ড আছে, তার মানে এর 2টা বন্ড মিসিং। এই 2টা বন্ড হবে, এর পাশে যদি আমি আরেকটা ইউনিট সেল আঁকি, এই ইউনিট সেলের 2টা অক্সিজেনের সাথে হবে এই 4টা বন্ড। সো আলটিমেটলি এর পাশে বন্ড হচ্ছে, এবং সিমিলারলি ব্যাক সাইডে, মানে আমি যদি এই অ্যাটমটার কথা চিন্তা করি, এই অ্যাটমও 2টা বন্ড করবে তার পেছনের যে ইউনিট সেল আছে তার এই পাশে। আলটিমেটলি এইভাবে সাইডে বন্ড করে তারা একটা চেইন তৈরি করে। ওকে, এখন দেখো বাম দিকের ছবিটা স্যার খুবই একটু জটিল, এটা বুঝতে কমপ্লিকেটেড। হ্যাঁ, সমস্যা হচ্ছে। আমি স্যার খুঁজে এই যে একটা ছবি। চেইনটাই কি লাস্ট ফিগারে 2D তে যেটা দেখালেন যে একটা লাইন থাকবে তারপরে হ্যাঁ, হ্যাঁ, থাকবে? হ্যাঁ, এই চেইনটাই। এবং তোমরা যদি একটু খেয়াল করো তাহলে অবশ্যই এই লাইনে ফুলফিল আছে, মানে এখানে আরেকটা অক্টাহেড্রাল হোলের লাইন থাকার কথা। বাট আসলে একটা এইচসিপি কে আমরা যখন কিউবিকে বোঝানোর চেষ্টা করি, একটু ইমাজিন করা একটু টাফ। আমি ডিরেক্টলি বোঝা যায় এরকম কোনো স্ট্রাকচার খুঁজে পাই নাই, মানে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। তোমরা কি এটা দেখতে পারতেছো? জি স্যার, এটা দেখতে আচ্ছা, পাচ্ছি। এটা হচ্ছে কিছুটা স্লাইডের ছবির মতো, এই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাদের। এটাও টাইটানিয়াম ডাইঅক্সাইডেরই, বাট এখানে ইউনিট সেলটা আসলে ওইভাবে নেয় নাই। আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো 8টা কর্নারে 8টা অক্টাহেড্রাল হোল আছে এবং মাঝখানে একটা, বাট এটা তুমি যদি সাইড থেকে দেখো আসলে জিনিসটা অনেকটা ওইরকম না, কারণ এখানে ডিরেক্টলি 8টা নেওয়া হয় নাই, এখানে 4টা নিয়েছে, কর্নারে 4টা নিয়ে, এবং তার মানে এর বাইরে এই পাশে আরো 4টা থাকবে। জাস্ট বোঝানোর জন্য তোমাদের আমি এই ছবিটা একটু নিয়েছি যে সাইড থেকে দেখলে আসলে এরকমই লাগে। তোমরা যদি স্লাইডটার সাথে একটু মিলিয়ে দেখো, এই ইমেজটা, রাইট সাইডের ইমেজটা কিন্তু অনেকটা সিমিলার, বাট এখানে তোমাকে 8টা ইউনিটে দেখানো হয়েছে। রাইট সাইডের ইমেজটা দেখে তো মনে হচ্ছে যে 8টা কর্নারে 8টা অক্টাহেড্রন, আর মাঝখানে একটা মাঝখানে আরো একটা অক্টাহেড্রন, কিন্তু এটা আগে একটা হচ্ছে একটু ঘুরিয়ে বসা। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু লেফট সাইডে দেয়া। 8 অক্টাহেড্রাল, মাঝখানে একটা অক্টাহেড্রাল, এবং বাকি যে অক্টাহেড্রালটা দুই পাশে বলতেছি সেটা হচ্ছে শেয়ার করা অবস্থায় আছে। স্যার আপনি যে আপনি শেয়ার অক্টাহেড্রাল ওয়েবসাইটে গুলো যে দেখানো হয়নি ডান দিকেরটাতে। জি। একটু আবার বলো। স্যার আপনি যে ওয়েবসাইটে যে ছবিটা দেখেছেন, এখানেও হ্যাঁ, কি স্যার এই 8টা অক্টাহেড্রনের মাঝখানে সেন্ট্রাল অক্টাহেড্রনটা আবার একটু দেখানো যাবে? না, ওইটার মধ্যে 8টা অক্টাহেড্রাল নিয়ে তারা দেখায় না, তারা হচ্ছে ওখানে 4টা মেবি দেখাইছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি। দাঁড়াও, এটা একটু ক্লিয়ার করে নেই। রাইট সাইডের ছবিতে যে পার্শিয়ালি যেটা আমি শেয়ার করতে বলতেছি, এটা এবং এটা, এই দুইটা দেখানো নাই। ওকে, হুম, বুঝেছি। শুধু মাঝখানেরটা যেটা কমপ্লিটলি এই ইউনিট সেলের মধ্যে আছে সেটা বোঝানোর জন্য এটা দেখানো আছে। এবং টি পয়েন্ট যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে অক্টাহেড্রাল গুলা যে কর্নারটা শেয়ার করছে সেই কর্নারের পজিশন দেখানো হচ্ছে। আহ তোমাদের যে বইয়ের রেফারেন্স দেয়া আছে এর আগের লেকচারে, মানে সেম বইটাই এই লেকচারের জন্য, সো ওইখানে তোমরা দেখবা বইয়ে এই ছবি দিয়ে এক্সপ্লেন করা আছে। হয়তো এটা পড়লে আরেকটু বুঝবা, তোমরা বইটা একটু ফলো করবা। আমি তোমাদের এটা আবার দেখাচ্ছি। স্যার জাস্ট এখানে জাস্ট এখানে একটু 8টা নিয়ে দেখানো হয় নাই, এখানে 4টা কর্নার দেখাইছে, এবং সেন্ট্রাল একটা দেখাইছে, এবং তার পাশে কিভাবে লিংক হয়েছে সেটা দেখাইছে। তো স্যার তাহলে এখানে টাইটেনিয়াম আর অক্সিজেনের কোঅর্ডিনেশনটা একটু কিরকম, একটু আচ্ছা, বললে ভালো হতো। হ্যাঁ, টাইটেনিয়াম আর এটা আমি বলতেছি। এই দেখো উপরে তোমাদের আমি স্লাইডে দিয়ে দিছি অলরেডি। 6 এবং 3, তোমরা যদি একটু খেয়াল করো এই ছবিটাতে, লেফট ছবিটাতে খেয়াল করো, তো টাইটেনিয়াম অক্টাহেড্রাল হলে বসতেছে,
না অবশ্যই তার 6 হবে, এর আশেপাশে 6টা অক্সিজেন আছে। এখন ইয়েস স্যার। যদি অক্সিজেনেরটা খেয়াল করো, আমি এই অক্সিজেনটাই চিন্তা করি, এই অক্সিজেনটা কিন্তু 3টা টাইটেনিয়ামের সাথে কানেক্টেড, এই একটা, এই একটা, এই একটা। So, এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 3। ওকে, জি স্যার। অথবা তুমি যদি আরেকভাবে ক্যালকুলেট করতে চাও পলিংস রুল অনুসারে, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে যদি করো, তাহলে চার্জ নিউট্রালিটি রাখার জন্য আসলে তার 3 হইতে হয়। তোমরা এটা ক্যালকুলেট করে দেখতে পারো। কারণ টাইটেনিয়ামে যদি 4 হয় 4/6, সো তুমি যদি 2/3 রাখতে চাও, অক্সিজেনের হচ্ছে 2, কোঅর্ডিনেশন নাম্বার হইতে হবে 3 চার্জ নিউট্রালিটির জন্য, রাইট? ওকে স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে। আমরা যেহেতু বলতেছি হচ্ছে সি এক্সিস বরাবর কন্টিনিউয়াসলি ফিল আপ হয়েছে এবং তার পাশে এ এক্সিস এর একটা হলো আছে, বা সব পুরো লাইনটাই ভ্যাকিউম, তারপরে আবার এ এক্সিস এর দিকে আরেকটা যদি আরেকটু আগাই, তাহলে আবার আরেকটা ফিল আপ হবে, তারপর আরেকটা আবার ভ্যাকিউম। এই জন্যই তুমি যদি ডিফিউশনের কথা চিন্তা করো, তাহলে এ এক্সিস বরাবর ডিফিউশনটা স্লো হবে কম্পারেটিভলি সি এক্সিস এর তুলনায়। কেন বলতে পারবা? হ্যাঁ, এখানে তো কন্টিনিউয়াস চ্যানেল আছে সি অ্যাক্সিস বরাবর। অবশ্যই, আর কারণ আমরা ডিফিউশনে জানি পুরো অ্যাটমটা কিন্তু মুভ করে না, সবাই পাশে একটা করে মুভ করে। তো আমি যদি এখানে একটা হোল তৈরি করতে পারি, এই অ্যাটমটা জাস্ট এখানে মুভ করবে, এ এর পাশে মুভ করবে, এ এর পাশে মুভ করবে, ডিফিউশন তো এভাবেই কন্টিনিউয়াসলি যায়, রাইট? এটা তো ইয়েস। ক্লিয়ার। হ্যাঁ। সো এখন যদি আমি এ এক্সিস বরাবর ডিফিউশন করতে চাই, তাহলে কিন্তু অলরেডি একটা অ্যাটম পর পরই হোল জেনারেট হয়ে আছে, এটা কিন্তু মুভ করাটা ডিফিকাল্ট হবে। এই জন্য তোমার যদি টাইটেনিয়াম বা রুটাল স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে সি এক্সিস বরাবর তার ডিফিউসিভিটি বেটার হয়। ওকে, আমরা পেরোভস্কাইট স্ট্রাকচারে যাই। পেরোভস্কাইট স্ট্রাকচার নিয়ে অলরেডি আমরা এর আগের লেকচারে ক্যালসিয়াম টাইটানেট নিয়ে বলছি, সেটা অলরেডি একটা পেরোভস্কাইট স্ট্রাকচার ছিল। আচ্ছা, আহ, এখন জেনারেল ফর্মুলা হচ্ছে AbO3। এ এবং বি দুইটা ডিফারেন্ট ক্যাটায়ন, এদেরকে ডিফারেন্ট যেহেতু তাদের সাইজটা ডিফারেন্ট হয়, এটা ধরে নেওয়া হয়। এখন যেটা হয়, সরি, দেখা যায় যে লার্জার এ অ্যাটম যেটা আছে, এ সাইডেরটা কম্পারেটিভলি লার্জার হয় বি এর তুলনায়। এই এ অ্যাটম এবং অক্সিজেন অ্যানায়ন এই দুইটা মিলে তোমার এফসিসি ল্যাটিস তৈরি করবে, এবং সেন্ট্রালি যে অক্টাহেড্রাল হোল আছে পার্টে, সেই অক্টাহেড্রাল সাইটে বি অ্যাটম বসবে। এটা হচ্ছে জেনারেল রুল পেরোভস্কাইট স্ট্রাকচারের। এখানে তোমাদের কিছু এক্সাম্পল বলে দেয়া আছে, আমরা স্ট্রাকচারে যাই। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার। এ হচ্ছে কর্নারে বসে, কারণ আমরা স্টয়কিওমেট্রি দেখছি হচ্ছে AbO3। সো এ যদি কর্নারে বসে তাহলে একটা হলো, এবং অক্সিজেন যদি সারফেসে বসে তাহলে 3টা, 6টা সারফেসে 3। এবং বি যদি সেন্টারে বসে বা সেন্ট্রাল অক্টাহেড্রাল হলে যদি ফিল আপ হয়, তাহলে তার স্টয়কিওমেট্রি মেনটেন করতেছে। এটাও ক্লিয়ার? এটা হচ্ছে জেনারেল রুল। ইয়েস স্যার। এখন যদি আমরা কোঅর্ডিনেশন নাম্বারটা একটু দেখি, কার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে সেটাকে বলতে পারো? অথবা তুমি বি এ এরটা এবং হবে বি এর, 6। বি এরটা 6, এটা কনফার্ম, কারণ এটা হচ্ছে অক্টাহেড্রাল হলে আছে। এ কত হবে? 12। আচ্ছা, 12। আচ্ছা, তোমাদের একটা জেনারেল কনসেপ্ট একটু বলে নেই। ইয়েস স্যার, 12ই হবে। হ্যাঁ, 12 হবে। কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু হয়
সবচাইতে কাছে কয়টা অ্যাটম আছে, আমরা যদি সিম্পল ভাষায় বলতে চাই, রাইট? একটা অ্যাটম কয়টা অ্যাটমের সাথে টাচ হয়ে আছে। আমি যদি এটাকে বলটাকে যদি বড় করতে থাকি, তাহলে কিন্তু কখনোই এই দুইটা অ্যাটম কাছাকাছি লাগবে না, লাগবে কিন্তু এটার সাথে এইটা। কারণ এজের তুলনায় হাফ ডায়াগোনাল কিন্তু ছোট, রাইট? Yes, sir. যদি আমি কিউব চিন্তা করি, সো এর কোঅর্ডিনেশন নাম্বার হবে সে কয়টা অক্সিজেনের সাথে অ্যাটাচ আছে। আমরা এটা দেখাচ্ছি। এটা আমি যদি এই কর্নারে যে অ্যাটমটা আছে, এই অ্যাটম, এটাকে সেন্টার ধরে এর আশেপাশে কোন অ্যাটম গুলো আছে সেটার ছবি একটা আঁকি, তাহলে ছবিটা হবে এরকম। এটা হচ্ছে এই অ্যাটমটা, কর্নারের অ্যাটমটা, কিউবটা ছিল এরকম। ক্লিয়ার? আমি যদি এটা আঁকি, তাহলে দেখো আহ, এর আশেপাশে অক্সিজেনের সাথে বন্ড হচ্ছে 12টা, সেম প্লেনে, উপরের প্লেনে এবং নিচের প্লেনে। তুমি আগের যদি এটার সাথে করতে চাও, তাহলে হচ্ছে এর সাথে এই দুইটা সিমিলারলি, এই পাশে একটা এই পাশে একটা, এই প্লেন, উপরের প্লেন নিচের প্লেন, ওই দুইটা তো হয় না। সরি এ- হ্যাঁ, এটা সেম উপরের। প্লেন, এই সেম, হ্যাঁ, এটা হলো সেম প্লেন, উপরের প্লেন আর নিচের প্লেন। বা স্যার আমরা এভাবেও তো বলতে পারি যে এটাকে একটা সেন্টারের সেন্টারে রেখে এই কর্নারের সাথে একই এক্স ওয়াই ওয়াই জেড বা জেড এক্স প্লেনে হুম, চারটা স্কোয়ার আছে, এই চারটা হ্যাঁ স্কোয়ারের জন্য সেটাই একই বলছি। ডাইমেনশনে সেম প্লেনে যদি চারটা এটা আর হয়, থ্রিতে তারপরে 12। এখানে আরেকটা কিউব আছে, তার সেন্টার আছে, পেছনে আরেকটা কিউব আছে, তার সেন্টার অ্যাটম, এখানে সেন্টার অ্যাটম। এটা হচ্ছে সেম প্লেনের চারটা। নিচের প্লেনে এখানে দুইটা দেখানো আছে, তো এই পাশে আরেকটা কিউব থাকবে, এই পাশে আর এই প্লেনটাতে যদি এক্সটেন্ড করি, যে প্লেনটা, তাহলে এখানে একটা আছে, রাইট? জি স্যার। মানে এই ইন্টারসেক্টিং প্লেন যেটা, এই প্লেন এবং এই প্লেন, এই প্লেনের মধ্যে যে এক্সিস্ট করতেছে অ্যাটম গুলা, সেই অ্যাটমের সাথে একটা নিচের লেয়ারটা, এবং এই প্লেনটা যদি উপরে টানি, তাহলে উপরে যে চারটা কিউব, তার সারফেসে চারটা, যেটা আমরা যে এই আচ্ছা, ছবি। সেখানে তিনটা ইন্টারসেক্টিং প্লেনের প্রতিটাতে চারটা করে আছে। একটু আবার বলো। এই তো 12। তিনটা ইন্টারসেক্টিং প্লেন আছে ওই অ্যাটমের হ্যাঁ, সাথে, প্রতিটাতে চারটা করে আছে। হ্যাঁ, এভাবে তো 12টা হয়েছে। রাইট। তো এই ছবিটা একটু, যদি কারো কনফিউশন থাকে তারা একটু নিজের আবার দেখবা, তারপরে যদি প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাস আবার দেখাই দিব। আচ্ছা, এখানে তোমাদের বন্ড স্ট্রেংথ ক্যালকুলেট করে দেখানো আছে, কারণ বন্ড স্ট্রেংথ আমরা জানি যে হচ্ছে তার চার্জ এবং কোঅর্ডিনেশন নাম্বার আমরা ডিভাইড করলে পেয়ে যাই। এবং এখান থেকে যদি আমি এই দুইটার আলাদা আলাদা ভাবে বের করে ফেলতে পারি, যেহেতু চার্জ নিউট্রালিটি সময় মেনটেন করতে হবে, তাহলে অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। এই দুইটা যদি পজিটিভ ধরি, তাহলে অক্সিজেনটা নেগেটিভ হতে হবে। তার জন্য দেখা যায় চারটা বেরিয়াম এবং দুইটা টাইটেনিয়ামের সাথে তার কানেকশন থাকতে হয়। ওকে। মানে মানে ফেসের অ্যাটমের চারটা কর্নারের সাথে যায়, আর চারটা হচ্ছে সামনের আর পেছনের অক্টাহেড্রাল হোলের সাথে যায়। সামনের অক্টাহেড্রাল হোল সামনে একটা পেছনে একটা দুটো, আর হুম। আর তার কর্নার চারটা, তাহলে 4 আর 2 6। হ্যাঁ। ওকে। ওকে স্যার। ওকে। এখানে আর কিছু কথা বলা আছে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো যে আমরা এর আগের ক্লাসে বলছি যে কোনো একটা হোলের মধ্যে যদি যে অ্যাটমটা আছে তার সাইজ যদি ছোট হয়, তাহলে তার কিন্তু আনস্টেবল। এবং পেরোক্সাইড স্ট্রাকচার ম্যাক্সিমাম গুলাতে, বিসমাথ ফেরাইট বলো, বেরিয়াম টাইটানাইট বলো, এই আনস্টেবল নেচারটাকে কাজে লাগিয়ে আমরা কিছু প্রপার্টি পেতে পারি। যেমন আমরা যদি এখানে ফিল্ড দেই, ইলেকট্রিক ফিল্ড দেই এই বরাবর, তখন এটা যেহেতু সাইজটা ছোট টাইটেনিয়ামের, এইদিকে মুভ করে ফেলতে পারে। সেক্ষেত্রে যেটা দেখা যায়, তোমার এটা পোলারাইজেশন হয়। আমরা এরপরে একটা স্লাইডে যাই। এখানে, আচ্ছা, এখানে দেখানো আছে, আমি যেটা আমি গ্রাফিক্যাল ইমেজটা দেখাই। এই যে, আমরা যদি বেরিয়াম টাইটানের কথা চিন্তা করি, যার টেট্রাগোনাল স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে যদি আমরা ফিল্ড দেই 100 প্লেন বরাবর যদি চিন্তা করি, তাহলে দেখা যায়
নর্মাল অবস্থায় এর টাইটেনিয়ামটা কিছুটা, যদি আমি উপরের দিকে শিফট চিন্তা করি, তাহলে 0.06 অ্যাংস্ট্রম শিফটেড অবস্থায় থাকে রুম টেম্পারেচারে। 0 কেলভিনে একদম পজিশন অনুসারে থাকার কথা, বাট আমরা যখন রুম টেম্পারেচার কথা চিন্তা করি, এটা কিন্তু কম্পারেটিভলি হায়ার টেম্পারেচার অনেক ম্যাটেরিয়ালের জন্য। সো রুম টেম্পারেচারে দেখা যায় একটু ডিস্টর্টেড অবস্থায় থাকে। আমরা যে এখানে একটা তোমাদের ইমেজ দেখানো আছে, রুম টেম্পারেচারে কিছুটা উপরের দিকে টাইটেনিয়াম শিফটেড অবস্থায় আছে। এটা হচ্ছে টাইটেনিয়ামটা 100 প্লেন বরাবর। আর আপনি যে বলেন যে রুম টেম্পারেচারে একটু উপরে উপরে থাকে, মানে তাহলে সেটা উপরে থাকলে যেটা নিচেও যেতে পারে, ডান দিকে বামেও যেতে পারে। হ্যাঁ, এটা মানে মানে অ্যাকচুয়ালি 001 স্যার, বা 100 প্লেন বরাবর। এখন কি স্যার এই 6টা পজিশনে এই টাইটেনিয়ামটা ক্রমাগত যাওয়া আসা করবে রুম টেম্পারেচারে, আর এক্স্যাক্টলি জিরোতে ফিক্স থাকবে 0 কেলভিনে? হ্যাঁ, যদি তুমি একদম 0 কেলভিন বলো তাহলে হচ্ছে কোনো ডিস্টোরশন থাকে না। সরি, না আমি ওটা একটু পরে আসতেছি। 0 কেলভিন না, হায়ার কেলভিনে যখন তোমার থার্মাল এনার্জি বাড়ে, আমি একটু পরে বলতেছি, জাস্ট এটা আগে একটু শোনো। 0 কেল সরি, রুম টেম্পারেচার আমরা যেটা বলতেছি, বা একটা রেঞ্জ আছে, আমি গ্রাফিক্যালটা একটু পরবর্তী দেখাবো। সো এটা হচ্ছে শিফটেড হয় 100 প্লেন বরাবর, 100 প্লেন। ওকে, সো 100 প্লেন ওকে স্যার। বরাবর কি শুধু উপরে তো বুঝায় না, রাইট? হ্যাঁ, জি স্যার। এই উপরে নিচে প্লেন, ডানে বামে হ্যাঁ এই সামনে প্লেন পেছনে। বরাবর তারা শিফট করতে পারে। So, তার মানে এই প্লেন, আমার স্যার কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ যে এখানে স্যার এই 6টা সাইটের মধ্যে কি সে স্পন্টেনিয়াসলি একবার ডানে একবার নিচে একবার বামে এভাবে শিফট করে, নাকি কেমন সুন্দর হয় একেবারেই ডানে বামে, হয় অথবা একেবারেই উপরে নিচে, কিংবা একবার সামনে পেছনে এরকম অবস্থায় থাকে? আসলে কন্টিনিউয়াসলি শিফটেড থাকে না, কারণ এটা তো হচ্ছে তোমার আম, একটা দিকে ডিস্টোর্টেড থাকে, বাট এ বাকি দিকেও শিফট হতে পারে তুমি যদি হচ্ছে ফিল্ড ইউজ করো। যখন তুমি ইলেকট্রিক ফিল্ড দিবা, এই প্লেন বরাবর সে শিফট হইতে পারবে। জেনারেল অবস্থায় একদিকে ডিস্টোর্টেড থাকে, সেটা যে কোনো একদিকে হইতে পারে, এই প্লেনের যে কোনো একদিকে। ওকে বাট স্যার, বুঝলাম। সে কন্টিনিউয়াস মুভমেন্টে থাকে না। বাট ওকে তুমি স্যার। যদি ইলেকট্রিক ফিল্ড দাও তাহলে একে তুমি মুভ করাইতে পারবা। এবং দেখো, দুইটারই পেরোক্সাইড স্ট্রাকচার, বেরিয়াম টাইটানেট এবং লেড টাইটানেট। আর তাদের ডিফারেন্সটা হচ্ছে, যখন টাইটেন একদিকে মুভ করে তার অপোজিট দিকে অক্সিজেন মুভ করে। তার মানে যে অক্সিজেনের দিকে টাইটেনিয়াম মুভ করে তার অপোজিট দিকে ওই অক্সিজেনটা মুভ করে। বাট লেড টাইটানেটের ক্ষেত্রে যা দেখা যায়, তারা দুইজন সেম দিকে মুভ করে। এটা হচ্ছে তাদের ডিফারেন্সটা। আর এখন আমি যদি প্রপার্টির দিকে আসি, বেরিয়াম টাইটানেটের একটা কার্ভ দেয়া আছে, দেখো এখানে তুমি যদি দেখো যে 285 থেকে 401 কেলভিন, এই টেম্পারেচারে তারা টেট্রাগোনাল থাকে, এবং তাদের পোলারাইজেশন হয় হচ্ছে 001 প্লেন বরাবর, প্যারালালি। মানে 100 প্লেনের যে এটা তো ফ্যামিলি প্লেন, ডিরেকশন বরাবর। হ্যাঁ সো এটা ডিরেকশন বরাবর এই প্লেনের দিকে। আর তুমি যদি টেম্পারেচার কমাও তখন সেটা অর্থরম্বিক হয়ে যায়, তখন ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। টেম্পারেচার যদি আরো কমাও তাহলে আবার ট্রানজিশন হয়। এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর, এটাকে আমরা টিসি দ্বারা বুঝাচ্ছি, যা একটু হোল্ড করো, একটু হোল্ড করো। সরি, আচ্ছা, কি বলতেছিলাম? এই তো স্যার, টেম্পারেচার টেম্পারেচার বাড়ালে কমালে এই অসিলেশনের ডাইরেকশনটা চেঞ্জ হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জ হয়, হ্যাঁ, এসব আর কি। সো নর্মাল অন্যান্য ফেরো ইলেকট্রিক বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো এখানেও একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। সেই টেম্পারেচারের উপরে যখন যাবা তখন দেখবা যে এই যে ডিস্টরশন ছিল, এই ডিস্টরশনটা সে এক্সিস্ট করতে পারে না। এটাকে আমরা এই ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 401 কেলভিন। এর কারণ হচ্ছে থার্মাল ভাইব্রেশন।
বা থার্মাল এনার্জি অনেক বেশি। এখন বিভিন্ন শুধু কি রিসার্চ, থার্মাল ভাইব্রেশন, ওই টেম্পারেচারে তো ফেজ ট্রানজিশন হচ্ছে একটা, হ্যাঁ তখন ফেজ তো যেই ট্রানজিশন ফেজ হচ্ছে হচ্ছে, ওখানে তো ডিস্টরশনটা নাই স্ট্রাকচারে, মানে কিউবিক তো মোর সিমেট্রিক, ওয়ারেজ হ্যাঁ আগের গুলোতে মোর ডিস্টর্টেড স্ট্রাকচারস ছিল। হ্যাঁ একটা হচ্ছে তোমার ডিস্টর্টেড স্ট্রাকচার থাকলেও কিন্তু তোমার সিমেট্রিক্যালি ডিস্টর্টেড হচ্ছে। যেমন তো আমি যদি ধরি একটা এক্সিস বড় হয়ে গেছে, রাইট? সো এখানকার ভিতরের যে অক্টাহেড্রাল হোলটা আছে, এটা আগে যদি এরকম ইউনিফর্ম থাকতো, এখন ডিস্টর্টেড হয়ে না হয় কিছুটা লম্বা হয়ে গেছে। ওকে, বাট Yes, লম্বা sir. হলেও এ তো এই এক্সিস বরাবর টোটালটাই লম্বা হয়ে গেছে, তাহলে আমি একদিকে প্রিফারেন্সিয়ালি মুভ করতেছে কেন? এর নেচারটাই হচ্ছে সে আহ একদিকে শিফট করতে চায়। এখন তোমার যখন কিউবিক হচ্ছে, এক হচ্ছে সিমেট্রিও সমান হয়ে গেছে, প্লাস সে একদিকে ধরো প্রিফারেন্সিয়ালি মুভ করেছিল, যখন থার্মাল ভাইব্রেশন হবে সে কিন্তু কন্টিনিউয়াসলি ভাইব্রেট হতে থাকবে, রাইট? যখন কন্টিনিউয়াসলি ভাইব্রেট হয়ে থাকবে তার সামেশন কিন্তু আমরা তখন জিরো বলতে পারি, যদি ভাইব্রেশনের অ্যামাউন্টটা বেশি হয়। দুই দিকেই যখন মুভ করবে তখন তো আমরা এটাকে সামেশনটা জিরো বলতে পারি না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, Yes, মানে sir. তখন আইসোট্রপি এক্সেন্সে চলে আসবে। হ্যাঁ, তখন আর অ্যানাইসোট্রপিটা থাকে না। এখন বিভিন্ন রিসার্চ চলতেছে যে এই ট্রানজিশন টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। আহ, কারণ এই টেম্পারেচারটা কিন্তু কম্পারেটিভলি কম। মানে আমরা যদি কোনো একটা স্টেশনে যেতে চাই, আমরা চাচ্ছি যদি হায়ার টেম্পারেচারেও এর প্রপার্টি ধরে রাখতে পারে কিনা, সেক্ষেত্রে আমরা ডোপিং করি বা অন্যান্য কিছু করে এই কিউবিকটাকে ডিস্টর্টেড অবস্থায় রাখার চেষ্টা করি। তখন আমরা অ্যানালাইসিস করতে পারি যে আহ, এই ডিস্টরশন বাড়ার কারণে আলটিমেটলি তার এটা বাড়ছে কিনা, ম্যাগনেটিক বা ফেরো ইলেকট্রিক প্রপার্টিটা ভালো হয়েছে কিনা। এখানে তোমার ডোপিং এর ইফেক্ট আসতে পারে। তুমি যদি কোনো একটা সিনথেসিস রুট ফলো করলা যে কিউবিকে কনভার্ট করতে দিচ্ছে না, সে ডিস্টর্টেড একটা স্ট্রাকচার তৈরি করতেছে তোমার মরফোলজির কারণে, তো সেটাও হতে পারে। এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, রিসেন্টলিও হচ্ছে, লাস্ট 5 বছর ধরে। বিসমাথ ফেরাইট মেইনলি, পেরোক্সাইড স্ট্রাকচার, এটা নিয়ে কিন্তু অনেক রিসার্চ হয়। আচ্ছা, এখানে কিছু এরকম কথা বলা আছে যে ট্রানজিশন গুলো আমরা বললাম, এবং অ্যাপ্লিকেশন এখানে দেখানো আছে যে এই অ্যাপ্লিকেশন আমরা কোথায় ইউজ করতে পারি। আচ্ছা, আহ, আচ্ছা আমরা এরপরে আরো কন্টিনিউ করি, আরেক কিছু স্ট্রাকচার আছে। আচ্ছা, MOS2, এটা নিয়ে কারো আইডিয়া আছে? এই এটার এটা স্যার স্ট্রাকচার নিয়ে? স্ট্রাকচার নিয়ে খুব বেশি আইডিয়া নেই, কিন্তু কিন্তু এটার নাম হচ্ছে প্লাম্বাগো, এবং এটার হুম, অনেকটা গ্রাফাইটের মতো প্রপার্টি শো করে। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রাকচারে থাকে, রাইট? বা MOS2 কে আমরা টু ডাইমেনশনাল MOS2 Yes, sir. প্রপার্টিটা আমরা অ্যানালাইসিস বেশি করতে চাই। টু ডাইমেনশনাল মানেই তো হচ্ছে লেয়ার বা শিট আকারে যেটা আর কি। আচ্ছা, এটার আহ, বোঝার আগে আমাদের ল্যাটিস স্ট্রাকচারটা একটু দেখতে হবে। এখানে হচ্ছে মলিবডেনাম এবং সালফার। সালফারের সিকোয়েন্সটা আগে একটু দেখো, এখানে একটা সিকোয়েন্স দেখা আছে AABB, এটা আসলে কি বোঝাচ্ছে? আমরা এর পরের ছবিটাতে চলে যাই। এখানে যে দুইটা স্ট্রাকচার হইতে পারে, একটা হচ্ছে অক্টাহেড্রাল যেটাকে 1T বলি আমরা, অথবা ট্রাইগোনাল প্রিজমেটিক যেটাকে আমরা 2H বলি। এটা জাস্ট জানার জন্য। এখন তুমি মেন নিয়ে আসো। এখানে যেটা হয় যে সালফার একটা লেয়ার তৈরি করে, এবং সেম পজিশনে সালফার যে পজিশনে বসছিল, আমরা যদি এটাকে এ বলি, ক্লোজ প্যাক সিস্টেমে তো আমরা ABC এরকম পজিশন বলি। এরকম যদি ক্লোজ প্যাক সিস্টেম থাকে, এটা আগের আগের ছবি যদি দেখি, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকলে এই হোলটা যদি হয়, মানে আমরা যে হোলে রেড দেখানো আছে, সরি, এই পজিশনটা যদি এ হয়, তাহলে আমরা এই হোলটাকে বি বলতেছি, এবং এখানে বসানোর পরে কিন্তু তখন এই হোলটা তখনও দেখা যাচ্ছে, সেটাকে আমরা সি বলি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এখানে যেটা হয়, যদি এ পজিশনে সালফার বসে, ঠিক তার উপরে, অথবা আমরা যদি নিচে চিন্তা করি, আহ, সেখানেও সালফার বসবে, তার মানে তার সালফার সিকোয়েন্স হচ্ছে এ। তারপরের যে লেয়ারটা হবে সেটা হবে বি পজিশনে, এবং তারপরের যে লেয়ার সেটা হবে বি পজিশন।
তো সি পজিশনটা ফাঁকাই থেকে যাবে। এখন তোমরা হচ্ছে পরের ছবিতে আসো। দেখো এই অ্যাটমের ঠিক নিচেই কিন্তু পরের সালফার অ্যাটমটা বসছে, এবং তুমি যদি এই ছবিটাকে আরো নিচে যাও, তার নিচে কিন্তু সালফার অ্যাটমটা নাই, যেটা এখানে থাকার কথা ছিল। ওকে, জি স্যার। সো জি স্যার। সিকোয়েন্সটা কিন্তু বি বি এ এ অথবা এ এ বি বি হয়েছে। এখন তাহলে মলিবডেনাম কোথায় বসবে? সেটা হচ্ছে এখানে সিকোয়েন্সটা তোমাদের দেয়া আছে। এ মানে ক্যাপিটাল দিয়ে সালফারের পজিশন বোঝানো হচ্ছে, এবং লোয়ার কেস দিয়ে মলিবডেনামের পজিশন বোঝানো হচ্ছে। তার মানে এ, তারপর একটা মলিবডেনাম, সালফারের ওই নিচ বরাবর আরেকটা সালফার, এটা হচ্ছে একটা লেয়ার শেষ। পরের সিকোয়েন্সটা তৈরি হবে বি সালফার, তার মাঝখানে হচ্ছে একটা মলিবডেনাম, এবং তারপর আবার বি। এটা কি 1T এর জন্য না 2S এর জন্য না দুটোর জন্যই? 1T এর জন্য এই দুইটা লেয়ার আর হয় না, তখন সিঙ্গেল লেয়ারই হয়। তখন হচ্ছে 1T এর এ সিকোয়েন্সটা বি এ, কেমন এই হয়? যে এই যে এই অংশটুকু জাস্ট থাকবে। 1T হচ্ছে একটা লেয়ার সাথে ডিরেক্টলি কানেক্টেড না, যেমন এই যে এখানে যে ছবিটা দেখো, এটা আলাদা লেয়ার, এটা আলাদা লেয়ার। তখন উপরের লেয়ার আর নিচের লেয়ারের মধ্যে কোনো কানেকশন থাকবে না, গ্রাফাইটের ডিরেক্টলি, হ্যাঁ, লেয়ারের মতো ডিরেক্টলি কোনো বিছড়ে বন্ড যাবে। নাই, ডিরেক্টলি কোনো বন্ড নাই। স্যার আমি কোথাও একটা জায়গায় পড়েছিলাম যে প্রাচীনকালে এই গ্রাফাইট আর এই প্লাম্বাগো মানে এমওএস দুটোকে হুম, প্রায় কনফিউজ করে ফেলা হতো, এবং তাদের প্রপার্টি মানে ফিজিক্যাল প্রপার্টিও প্রায় মোটামুটি একই রকম ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে এটা লেয়ার স্ট্রাকচারের জন্য, এবং এটা 2H এর পর এটা 3H ও হতে পারে। এটা আসলে 1 দিয়ে মেইনলি বোঝানো হচ্ছে তোমার একটা লেয়ার, 2 দিয়ে দুইটা লেয়ার। তাহলে স্যার আচ্ছা, 3H টা কিরকম হবে? একটা লেয়ার আসবে, সো এ এ বি বি হইলে আবার এ এ আসবে, সিকোয়েন্সটা সেম। এখন দেখো মলিবডেনামের পজিশনটা যদি চিন্তা করো, তাহলে মলিবডেনামের পজিশন হচ্ছে যেটা এই তিনটার একদম সেন্টারে একটা মলিবডেনাম, এবং এরকম যদি তুমি তিনটা করে তৈরি করো, প্রত্যেক ট্রায়াঙ্গেলের সবগুলা ফিল আপ হবে না, অল্টারনেট করে ফিল আপ হবে, অল্টারনেট করে মলিবডেনাম ফিল আপ হবে। দেখো যদি এটা ফিল আপ হয়, এর পাশে এটা ফিল আপ হয় নাই, এটা হয়েছে, মানে এইভাবে একটা করে অল্টারনেট করে ফিল আপ হয়ে যাবে। এই যে অনলি হাফ। এটা ক্লিয়ার? স্যার এটা আবার একটু বললে ভালো হতো। মানে বলতেছে হচ্ছে এটা তো সালফারের পজিশনিং বললাম, এখন সালফার পজিশনিং বলে ধরো তুমি এই ছয়টা মিলে এই যে একটা ট্রায়াঙ্গেল এটা তৈরি করলো, রাইট? ট্রায়াগোনাল মলিবডেনামের প্রিজমেটিক। উপরের তিনটা নিচের তিনটা। হ্যাঁ, এখানে দেখাইছে তিনটা, মানে আমি যদি এরকম চিন্তা করি যে এই লেয়ারে ধরো আমি ছয়টা এরকম ইউনিট নিলাম, তার মধ্যে তিনটা ফিল আপ হবে মলিবডেনাম, হাফ। জি স্যার, মানে মানে মোটামুটি আইডিয়াটা হচ্ছে যে সালফার প্রত্যেকটা গ্যাপ, সালফার প্রত্যেকটা ক্লোজ প্যাক হয়ে বসবে, এবং তাদের যে হোল গুলো থাকবে এই হোল হ্যাঁ, গুলো সেখানের অল্টারনেটলি ফিল হাফ করবে অর্ধেক মলিবডেনাম। হচ্ছে মলিবডেনাম ফিল আপ হবে, বাকি অর্ধেক ফাঁকা থাকবে। জি স্যার, সি সাইডটা তো ফাঁকাই থাকছে। হ্যাঁ, আর সেটা তুমি এইখান থেকেও দেখতে পারো, স্টোইকিওমেট্রি দেখেও কিন্তু সেমই হবে। আচ্ছা, স্পিনেল স্ট্রাকচার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? আমি তাও একটু আবার স্যার বলি। ভয়াবহ রকম জটিল, এতটুকুই আইডিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা কম ভাবে চিন্তা করার দরকার নাই, একটু সিম্পলি চিন্তা করো। মানে আমরা যতটুকু সিম্পল চিন্তা করতে পারি, আমরা এফসিসি এতক্ষণ মানে যত স্ট্রাকচার দেখছি আমরা সবগুলা একটা ইউনিট সেল নিয়ে চিন্তা করছি, রাইট? যে চারটা অ্যাটম মিলে একটা এফসিসি তৈরি করে, যার স্যার মধ্যে চারটা থাকে অক্টোহেড্রাল হোল, আটটা থাকে টেট্রাহেড্রাল হোল। এইটুকু তো আমরা সবাই জানি, জি স্যার। রাইট? এখন এটাকে তুমি 8 দ্বারা মাল্টিপ্লাই করো। এখন চিন্তা করো যে স্পিনেল স্ট্রাকচারটা একটা এফসিসি নিয়ে তৈরি করে না, আটটা এফসিসি একসাথে, আটটা এফসিসি, আটটা এফসিসি হলে 32টা অ্যাটম, অক্সিজেন অ্যাটম। 32টা অক্সিজেন অ্যাটম হলে এর মধ্যে অক্টাহেড্রাল হোল, ও এইচ আছে 32টা, এবং টেট্রাহেড্রাল হোল আছে
64টা, রাইট? দ্বিগুণ। জি স্যার। ওকে, এখন স্পিনেল স্ট্রাকচারের প্রপার্টিটা হচ্ছে জেনারেল রুল এ বি টু ও 4, এটা হচ্ছে স্পিনেল স্ট্রাকচার স্টয়কিওমেট্রি। এ বি দুইটাই হচ্ছে ডাইভ্যালেন্ট, এর ভ্যালেন্সি 2, এটা হচ্ছে স্পিনেলের ক্ষেত্রে। ক্যান বি আ ডাইভ্যালেন্ট এন্ড ট্রাইভ্যালেন্ট রেসপেক্টিভলি, তাহলে এ হচ্ছে আচ্ছা ডাইভ্যালেন্ট, বি সরি হচ্ছে সরি, ট্রাইভ্যালেন্ট। এ হচ্ছে ডাইভ্যালেন্ট, বি হচ্ছে ট্রাইভ্যালেন্ট। এটা হচ্ছে স্পিনেলেরটা, আগে স্পিনেলেরটা মনে রাখো, পরে আমরা ইনভার্স স্পিনেলে যাব। এবং এ অক্টাহেড্রাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ডিফারেন্স দেখেই পড়ি। আর ইনভার্সের ক্ষেত্রে এ আর বি দুইটাই ডাইভ্যালেন্ট ইনভার্সের ক্ষেত্রে। স্পিনেলের ক্ষেত্রে এ হচ্ছে ডাইভ্যালেন্ট, বি হচ্ছে ট্রাইভ্যালেন্ট, এটা একটু মনে রাখো। আর ইনভার্স স্পিনেলের ক্ষেত্রে দুইটাই ডাইভ্যালেন্ট। ওকে, এবং স্পিনেল এবং ইনভার্স স্পিনেল তুমি দুইটার ক্ষেত্রে একটা প্রপার্টি কমন হচ্ছে, সবগুলাতে 32টার মধ্যে মানে 16টা অক্টাহেড্রাল হোল ফিল আপ হবে, এবং 64টার মধ্যে 1/8 মানে 8টা টেট্রাহেড্রাল হোল ফিল আপ হবে। স্পিনেলি বলো ইনভার্স স্পিনেলি বলো, এটুকু আগে একটু মনে রাখো। এখন কে কোন সাইটটা ফিল আপ করবে সেটাই হচ্ছে ডিফারেন্স। স্পিনেলের ক্ষেত্রে আমরা বলতেছিলাম এ হচ্ছে ডাইভ্যালেন্ট এবং বি হচ্ছে ট্রাইভ্যালেন্ট। সো যদি ডাইভ্যালেন্ট হয়, এ দেখা যায় তারা টেট্রাহেড্রাল হোল যে 64টা আছে তার মধ্যে 8টা এ ফিল আপ করবে ডাইভ্যালেন্টটা। এ হচ্ছে ডাইভ্যালেন্ট ছিল স্পিনেলে, 64টার মধ্যে 8টা টেট্রাহেড্রাল হোল ফিল আপ হইতো, যেটা করবে হচ্ছে এ স্পিনেলের ক্ষেত্রে। সো বি হচ্ছে ট্রাইভ্যালেন্ট, এরা 32টা অক্টাহেড্রাল হোল ফিল আপ করবে, এটা হচ্ছে স্পিনেলের বৈশিষ্ট্য। এটাও ক্লিয়ার? আমরা যদি এর স্ট্রেংথ, বন্ডের স্ট্রেংথ মেজার করতে চাই তাহলে কি হবে? ডাইভ্যালেন্ট মানে 2, টেট্রাহেড্রালে পজিশন হচ্ছে 4, এটা হচ্ছে এর বন্ড স্ট্রেংথ। বি এর ক্ষেত্রে হবে হচ্ছে থ্রি বি বাই 16টা থাকবে না হ্যাঁ ইউনিট 16টা, সেল? হাফ 3/6 অক্টাহেড্রাল হোল। ওকে, স্পিনালের ক্ষেত্রে। বাট তুমি যখন ইনভার্স স্পিনালের কথা চিন্তা করবা, তখন আমি দুইটাই যখন ডাইভ্যালেন্ট বলতেছি, এর এক্সাম্পলটা একটু নিচে এখানে দেখো ফরম্যাটটা, ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? এ আর বি শেয়ার করবে একই সাইটের কি, মানে একই টাইপের সাইটে কিছু এ কিছু বি বসবে আর অন্য টাইপের সাইটে এটা শুধু বি হচ্ছে বসবে। অক্টাহেড্রাল হোল, হুম। এটা হচ্ছে টেট্রাহেড্রাল হোল। আগে এ টেট্রাহেড্রাল হলে যাইতো টোটালটাই, এবং বি টোটালটাই অক্টাহেড্রালে যেত। কারণ বি ছিল হচ্ছে আমরা বলতেছিলাম 16টা, তো 16টা কভার ফেলতো, এবং এ থাকতো হচ্ছে 8টা, যেটা আমরা স্টোইকিওমেট্রি থেকে দেখি। বাট দেখা যাচ্ছে ইনভার্স স্পিনালের ক্ষেত্রে বি এবং এ এর ভ্যালেন্সি সেম। তো বি যখন দ্বিগুণ আছে, এরা হচ্ছে টেট্রাহেড্রাল হোল 8টা ফিল আপ করে ফেলে। তো বি এর বাকি 8টা বাকি আছে এবং এর 8টা বাকি আছে, তখন এ এবং বি 8টা 8টা মিলে 16টা অক্টাহেড্রাল হোল ফিল আপ করবে। এটা হচ্ছে ইনভার্স স্পিনালের বৈশিষ্ট্য, আর বাকি সব সেম। এটাও ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ইনফরমেশনটা। আমরা এখন একটু আহ, কিছু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। এই ছবি দিয়ে দেখতে লাভ নাই আসলে, এটা আরো কমপ্লেক্স করে ফেলবে। তার চেয়ে বরং 1/8 অফ ইউনিট সেলটা দেখালে বোধহয় ভালো হতো। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, এইখানের ছবি আসলে বুঝে লাভ নাই, আমি তোমাদের আরেকটু সিম্পল অবস্থায় যাই। আচ্ছা, আগে দেখো যে এফসিসির আমরা তো এটা দেখতে পারি, কোথায় কোন হোল আছে সেটা আমরা দেখতে পারি। এটা তোমরা এমনি আগে থেকেই পড়ছো যে এটার মাঝখানে হচ্ছে একটা হোল, এই বরাবর এই পজিশনে, এবং বাকি এজ গুলাতে। So আমরা যদি এটা আরেকটু ইজি ভাবে দেখতে চাই, তাহলে হচ্ছে তুমি এই বরাবর, এই প্লেন বরাবর যদি তাকাও, তাহলে এই ছবিটা হয়ে যায় কিন্তু এরকম, রাইট?
আমি যদি 110 ডিরেকশনে তাকাই তাহলে এই ছবিটা এরকম হয়। এখন এখানে একটা ফাঁকা জায়গা আছে এবং প্রত্যেকটা এজ এগুলো হচ্ছে অক্টাহেড্রাল হোল। এই জিনিসটা আগে একটু বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। এবং তুমি যদি অক্টাহেড্রাল হোল এখন চিন্তা করো জাস্ট, এখানে চারটা চারটা করে কিউব আঁকা আছে, তোমরা কি দেখতে পারতেছো? চারটা। জি স্যার। এটা হচ্ছে আপার ফোর, এটা হচ্ছে লোয়ার ফোর। তুমি জাস্ট উপরের চারটা আগে ক্যালকুলেট করো, এখানে কয়টা অ্যাটম আছে। যদি তারা এজে থাকে তাহলে 1/4, ফেসে থাকলে হাফ, এবং টোটালটা ইনসাইড থাকলে 1। এই রুলসে এখানে কেউ বলতে পারবা কয়টা অ্যাটম আছে? এবং ডিফারেন্ট কালার দিয়ে বোঝানো আছে। তোমরা আসলে দেখতে পারতেছো না, আমি শিওর না। উপরের সারফেসে যেগুলো আছে সবগুলো রেড মার্ক করা। উপরের লেয়ারটা, এটা একটা লেয়ার, মাঝখানে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, তিনটা লেয়ার দিয়ে বোঝানো আছে। তোমরা যদি ক্যালকুলেট করে দেখো, উপরের লেয়ারে দেখবে দুইটা অ্যাটম আছে, মাঝখানের লেয়ারে চারটা অ্যাটম আছে, তার নিচের লেয়ারে দুইটা অ্যাটম আছে। তাহলে অ্যাটম হয়েছে কয়টা? 8টা। সবগুলাই অক্টাহেড্রাল হলে। তোমরা এটা সবাই একটু ক্যালকুলেট করে দেখবা বোঝো কিনা। আমি জাস্ট একটু দেখাই এদের। এটা, এটা এবং এই চারটা হচ্ছে এজে আছে, তো 1/4 একটা হলো। এটা এবং এটা হচ্ছে সারফেসে আছে, এই সারফেস বরাবর। তো এখানে হাফ হাফ করে একটা, তো উপরের সারফেসে কিন্তু দুইটা স্যার অ্যাটম আছে। পয়েন্টারটাকে স্যার লেজার পয়েন্টারে কনভার্ট করুন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝে যাবে। ওকে, এখন বুঝতেছো? জি স্যার। এই দুইটা অ্যাটম হচ্ছে হাফ হাফ, বাকিগুলো হচ্ছে 1/4 করে, সো দুইটা আছে। নিচেও সিমিলার ভাবে তুমি দুইটা পেয়ে যাবা। এখন মাঝখানের গুলো হচ্ছে প্রবলেম। মাঝখানে দেখো, এই এজ, এখন যে পয়েন্টার যেখানে আছে, এটা, এটা, এই কর্নার এবং এই কর্নার, মানে এই টোটাল চারটা কিউব মিলে যদি আমি একটা কিউব চিন্তা করি, তাহলে তার সারফেসের একদম বাইরের সারফেসের যে 4 × চারটা, 1/4 1। 1। ওকে, একদম সেন্টারে একটা আছে, আরো 1। চারটা ইন্টারসেক্টিং প্লেনে একটা আছে, তার মানে 1। আর এগুলা হচ্ছে কোনো প্লেন বা সারফেস না, এটা হচ্ছে ভিতরে যে অক্টাহেড্রাল হোল ছিল। যেহেতু চারটা কিউব আছে, রাইট, চারটার জি সেন্টারে স্যার। চারটা অক্টাহেড্রাল হোল আছে, তার মধ্যে দুইটা ফিল আপ হয়েছে, এটা একটা, এটা একটা। টোটাল কয়টা হলো? চারটা, রাইট। হ্যাঁ। চারটা এজ মিলে একটা, একটা হচ্ছে ইন্টারসেক্টিং, আর দুইটা হচ্ছে ভিতরে। মানে চারটা ভেতরে অক্টাহেড্রাল হোল। অক্টাহেড্রাল হলে চারটা। সিমিলারলি উপরের সারফেস এবং নিচের সারফেস সেম ভাবে আছে, 8টা। সো চারটা কিউবে যদি 8টা থাকে, এখন নিচের বটম হাফটাও যাচ্ছে এর সাথে অ্যাটাচ করে দাও, নিচেও চারটা থাকবে, সরি 8টা থাকবে, তাহলে 16টা অক্টাহেড্রাল হোল পেয়ে গেছো, অ্যাটম। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে উপরের যে পজিশন গুলায় অক্টাহেড্রাল হোল ফিল আপ হয়েছে, নিচের চারটার মধ্যে তার ইনভার্সলি ফিল আপ হবে। উপরে যেহেতু এই সারফেসটাতে এই এই কিউবটা ফিল আপ হয়েছে, নিচেরটা এটা ফাঁকা আছে, এটা ফিল আপ হয়ে গেছে। দেখো এই যে এই অ্যাটমটা, ক্লিয়ার? এর উদ্দেশ্য কি? যত দূরে থাকা যায়। স্যার এখন আপনি যদি ভেস্তায় শুধুমাত্র অ্যাটম গুলো দিয়ে এই স্ট্রাকচার দেখা দেন, অক্সিজেন বাদে কেবলমাত্র এই ক্যাটায়ন গুলো দিয়ে, তাহলে হয়তো আরেকটু বুঝতে পারতাম। কিন্তু স্যার এটা ভেস্তা হচ্ছে আছে। তোমার পজিশনটা দেয়াটা ভেস্তায় ম্যানুয়ালি দিতে হবে, একটু টাইম কনজিউমিং ব্যাপার। কেন স্যার? সিপ ফাইল ডাউনলোড করে দেখালে হবে না স্যার? সিফ ডিরেক্টলি আসলে এরকম পাই নাই, মানে এই 8টা দিয়ে দেখানো আছে, আমি এরকম ক্লিয়ারলি বোঝা যায়, আমি খুঁজে পাইনি। তো আমি স্যার যদি আপনি পরবর্তীতে পাই এর আমি তোমাকে আগের দেখাই। কয়েকটা স্লাইডে, স্লাইড একটু দেখি তো, আপনি যে ম্যাগনেসিয়াম আর আর অ্যালুমিনিয়ামকে একদম আলাদা আলাদা করে দেখিয়েছিলেন আগের একটা স্লাইডে। কোনটা? স্পাইনাল গ্রুপ, এটার আগের স্লাইডে হয়তো। হ্যাঁ 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 স্যার, স্যার এই স্পাইনাল, না 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 না, হয়তো একটু ল্যাগিং হচ্ছে। স্পাইনাল ইনভার্স স্পাইনাল এটার পরে। এটা স্পাইনাল সাইডের ইনভার্স কথাই স্পাইনাল, বলছে। এটাই স্পাইনাল বলতেছো? MgL2 3, এটারও স্যার পরে স্যার আলাদা আলাদা ও করে ওর শুধু আসেনি, ওর অক্সিজেনটা লেগে নেই। আছে। টাইপস অফ স্পাইনাল ফেরাইট এটার পরে স্যার। এরপরে যে পেজটা, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এই স্পাইনাল গ্রুপ এটার আগে।
স্পাইনাল গ্রুপের বড় ইমেজটা এটার আগে। একটু রাখুন। হ্যাঁ, এটাই। জি স্যার, এটার কথা বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে হোলগুলা দেখানো আছে, বাট এটা বন্ডিংটা দেখানো নাই দেখে এটা আমি তোমাদের দেখাইনি। আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখি যদি ভেস্টাতে কোনো সিপ ফাইল পাই এরকম দেখানোর মতো, আমরা তোমাদের দেখাই দিব, সমস্যা নেই। অ্যাকচুয়ালি স্যার আপনি কিউবের উপরের লেয়ার, মাঝখানের লেয়ার আর নিচের লেয়ার, এই 3টা লেয়ার দেখিয়েছিলেন। এই 3টা লেয়ার না দেখে যদি 5টা লেয়ার দেখাতেন, মানে ওপরের, তারপর হ্যাঁ ওপরের হ্যাঁ, ওয়ান আমি টু, বলি তাহলে হয়তো আর তোমার একটু বুঝতে আটটাতে পারতাম। 5টা লেয়ারই থাকে, কারণ আমি তোমাদের যেহেতু উপরের 4টা দেখাইছি এবং নিচে আরেকটু 4টা আছে। দেখো এই সবুজ, এখানে কিন্তু সবুজ কালার দেওয়া আছে, তার মানে এই দুইটা সেম লেয়ার, এবং তারপর আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার। এটা কি বুঝতে পারতেছো? আমি তোমাদের 4টা 4টা ভাগ করে দেখাইছি। জি স্যার, এটা একটু একটু নিজে হ্যাঁ ইন্টারেক্টিভলি দেখতে হবে, নইলে স্যার এটা হ্যাঁ, এত এটাই আমি সহজে তোমাদের বলবেন না। স্লাইডটা দিয়ে দেবো। তো দেখো যে এই সবুজ আর এই সবুজের পজিশন সেম দেয়া, মানে এই দুইটা সেমই অ্যাটম। উপরের 4টা কিউবে যদি তুমি 8টা ক্যালকুলেট করতে পারো, তো নিচেও 4টাতে অবশ্যই 8টাই থাকবে। ক্লিয়ার? তোমরা এটা, আমি তোমার স্লাইডটা দিয়ে দিব, তোমরা সবাই একটু নিজেরা দরকার হলে ছবি এঁকে দেখো এই পজিশনটা বুঝতে পারো কিনা। আচ্ছা, তোমাদের টেট্রাহেড্রাল হোলের যে ইয়ে আছে, সেটা হচ্ছে তোমরা যদি হোলগুলা দেখতে চাও তাহলে আগের মতোই 110 ডিরেকশন বরাবর তাকাবা এবং এটাকে 90 ডিগ্রি রোটেট করবা। তাহলে হচ্ছে এই হোলগুলো আসলে এই হোল। এটা কি বুঝতে পারছো কিভাবে হয়েছে? এই পজিশন সেন্টার রেড, এবং এই 4টা সারফেসের এই 4টা হচ্ছে এই 4টা। ক্লিয়ার? টেট্রাহেড্রাল হোল। জি স্যার, এবার আচ্ছা, বুঝলাম। এখন আমি এটা কেন এইভাবে দেখাইছি সেটা আমি বলছি। এটা হচ্ছে একটা ইমেজ যেটা স্পিনেল গ্রুপের। এখানে টোটাল কয়টা টেট্রাহেড্রাল হোল আছে বা ফিল আপ হয়েছে এটা বলতে পারবা অ্যাটম? সামনে টেট্রাহেড্রাল পিছনে হোল, স্যার কিছুই তো বুঝতে পারছি না। এটা হচ্ছে এক সাইড ভিউ। এই যে এখন আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইউনিট আটটা সেল। আটটা ফেল হয়েছে তো আগেরটা তো। এখন যদি এগুলা টেট্রাহেড্রাল হোল হয়, তাহলে এই দুইটা টেট্রাহেড্রাল হোলে আছে। সিমিলারলি তুমি রিপিট করো, এখানে কিন্তু এরকম 4টা ইউনিট আছে, 8টা টেট্রাহেড্রাল হোল ফিল আপ হয়েছে। এটা হচ্ছে একটা কমপ্লিট ছবি যেখানে পেন্সিল দিয়ে আঁকা আছে কিছু। কালার গুলা হচ্ছে উম, তোমার অক্টাহেড্রাল হোল ফিল আপ করা, এবং পেন্সিল দিয়ে যে কোটা আঁকা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা উপরে, এই 4টা এবং এই হাফটা, মানে প্রত্যেকটা কিউবিক ইউনিট সেলের মধ্যে একটা করে টেট্রাহেড্রাল হোল ফিল আপ হয়েছে। এটা পেন্সিল দেখা আছে, এটা হচ্ছে টোটাল একটা কমপ্লিট ছবি। সো আমি তোমাদের সাজেশন থাকবে হচ্ছে, কেউ যদি ভেস্টায় জিপ ফাইল বা এখানে তুমি ছবি এঁকে বুঝতে পারো এটা ফাইন, কেউ যদি হাতে এঁকে কমফোর্টেবল ফিল হও সেটাও ফাইন, বাট একটু ইমাজিন করার চেষ্টা করো যে পজিশন গুলা কোথায়। কারণ স্পিনাল গ্রুপ যদি বুঝতে পারো তাহলে ক্রিস্টালোগ্রাফির যে কোনো রকম ক্রিস্টালই তুমি আঁকতে পারবা, মোরলেস। ক্লিয়ার? জি স্যার, বুঝলাম। আচ্ছা, তোমরা ট্রাই করো, যদি Yes, sir. তারপরে প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি দেখাই দিই। আর আমি যদি এর মধ্যে কোনো এরকম ভালো ভালো স্ট্রাকচার পাই যেটা ইজিলি বোঝা যায়, আমি তোমাদের তাহলে নেক্সট ক্লাসে হয়তো দেখাই দিই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা ডেনসিটি কিভাবে বের করতে হয়, এই ফর্মুলা তোমরা 1-1 এ পড়ছো, রাইট? এটা স্যার আমরা ডেনসিটি যে বের করা, ক্রিস্টাল ডিফেক্টস এ পড়ছিলাম। হ্যাঁ। তোমাদের 1-1 এর কোর্সটা বদরুল ইহসান নিছেন? না, ফাহমিদা ম্যাম ফাহমিদা নিয়েছিলেন। ম্যাডাম। আচ্ছা, ফাহমিদা ম্যাম নিছেন। আচ্ছা আচ্ছা, ওটা তো হচ্ছে টোটাল 4 বছরের কোর্সের সামেশন, তো ওইখানে দু একটা ম্যাথ হয়তো দেখায়। বদরুল ইহসান নিলে অবশ্যই একটা ম্যাথ দিতেন উনি। তো এটা তো সবাই জানো আশা করা যায়। কোন একটা ইউনিট Yes, সেলের sir. আমরা যদি ডেনসিটি বের করতে চাই, তাহলে ক্যাটায়নের টোটাল অ্যাটমিক ইউনিটের কয়টা আছে তার সামেশন, অ্যানায়নের অ্যাটমিক ওয়েটের সামেশন, এবং টোটাল ইউনিট সেলে কয়টা অ্যাটম আছে, এফসিসির ক্ষেত্রে 4টা, এবং নিচে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, টোটাল ইউনিট সেলের ভলিউম, এটা দিয়ে ভাগ
মানে যদি আমরা করি, এটা আসলে কিভাবে আসতেছে ডেনসিটি, সেটা কি এক্সপ্লেন করতে পারবা? এটা সবাই জানো, আমি জানি হাউ টু। জি স্যার, একটা ইউনিট সেলের মোট মোট ক্যাটায়ন নাম্বার নাম্বার এবং হ্যাঁ এবং মানে আমরা অ্যানায়ন উপরে নাম্বার আসলে কি হচ্ছে বের করতেছি, উপরে আমরা টোটাল একটা মাসটা বের ইউনিট সেলের করতেছি, মোট ক্যাটায়ন আর অ্যানায়ন নাম্বার। টোটাল, হ্যাঁ টোটাল মাসটা বের করতেছি না ইউনিট সেলে, হুম হুম। এবং নিচে হচ্ছে টোটালটার ভলিউম, হ্যাঁ, মানে মানে উপরে আমরা টোটাল অ্যাকচুয়ালি ভলিউম এক না আসলে। মোল ইউনিট সেলের মাস হ্যাঁ নিই, মানে যেহেতু অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলে একটা তাহলে আমরা চলে সিঙ্গেল আসে। ইউনিট সেল। হ্যাঁ মানে এইটুকু যদি আমি আলাদা করি অ্যাভোগাড্রোস নাম্বার সহ, তাহলে হচ্ছে টোটালটা মাস আসতেছে, এবং নিচে ভলিউম, মাস পার ইউনিট ভলিউম হচ্ছে ডেনসিটি, এটা আমরা জানি সবাই। সেখানে একটা ম্যাথ দেখানো আছে কিভাবে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তোমাদের একটা ছবি দেখাতে আমি ভুলে গেছি, তোমাদের একটু দেখাই দিচ্ছি। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়ামের আশেপাশে হচ্ছে আমরা, স্লাইডটা একটু আবার আসি। আচ্ছা, উম, আচ্ছা এটা কি দেখছো? জি স্যার, দেখতে তো Yes, পাচ্ছি sir. কিন্তু স্যার কিছুই পলিহেড্রা গুলা কি অফ করা যায়? পলিহেড্রা, আচ্ছা। পলিহেড্রাল এই জন্য দিয়ে রাখছিলাম যে হচ্ছে তোমাদের বন্ডিং কয়টা হচ্ছে এটা বোঝার জন্য। স্যার, অক্সিজেন গুলো কি সরানো যায়? ইউনিট সেলটা কি সরানো যাবে? না স্যার, ইউনিভিজিবল অ্যাটমকে বোধহয় সরানো যায় না। ইন্ডিভিজুয়াল অ্যাটম তো এখানে সরানো যাবে না, ব্যস্ত করতে হবে। হ্যাঁ। মানে এখানে যেটা বোঝানো হচ্ছে জাস্ট, হয়তো তোমাদের ওইভাবে 8টা ইউনিট সেল বোঝানো যাচ্ছে না, আর তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে কে কয়টা বন্ডিং করছে। ধরো আমি যদি পলিহাইড্রোজেনটা দেই, আমরা জানি টেট্রাহেড্রাল হলে যারা বসে তার আশেপাশে 4টা থাকে, রাইট? তুমি এখানে যদি স্যার, ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের পাশে 4টা। 4টা আছে, এবং অ্যালুমিনিয়ামের পাশে 8টা আছে, তার মানে অক্টাহেড্রাল হলে আছে, এইটুকু বোঝা স্যার যাচ্ছে। 6টা। Yes, sir. হ্যাঁ 6টা আছে, হুম। মানে অক্টাহেড্রাল হলে আছে যেটা। এবং তুমি যদি ইয়ার কথা খেয়াল করো, অক্সিজেনের যদি দেখো, অক্সিজেনের কয়টা বন্ডিং? অক্সিজেনের হচ্ছে 4টা, ভিতরে যদি একটু খেয়াল করো, রাইট? অক্সিজেন অক্সিজেনের হচ্ছে, ভেতরের গুলো দেখানোর জন্য স্যার পলিহাইড্রনটা একটু অফ করুন, তাহলেই হয়তো বুঝতে পারবো অক্সিজেনেরটা। তুমি এটা যদি চিন্তা করো, এখন যে কার্সারটা যেখানে আছে, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এটা 4টা, স্যার 4টা বন্ড, এর মধ্যে 4টা, তার 3টা মধ্যে হচ্ছে, অ্যালুমিনিয়ামের সাথে একটা ম্যাগনেসিয়ামের সাথে। হ্যাঁ এখন তোমরা হচ্ছে একটু বন্ড স্ট্রেংথটা ক্যালকুলেট করে দেখো, এটাই হওয়ার কথা। তোমাদের এরকম 8টা ইউনিট সেল দিয়ে আসলে দেখানোর মতো এরকম আমি ইমেজ খুঁজে পাইনি, তো আমি আর একটু দেখবো, না হলে দেখি কি করা যায়। ওকে, আচ্ছা আর কার কোনো কোশ্চেন? স্যার আপাতত স্যার প্রবলি না। স্পিনেলের কয়েকটা এক্সাম্পল দিলে ভালো হতো, অত ফ্যামিলিয়ার না আমরা। ওই যেমন পারস্কাইড অনেকগুলো নাম শুনেছি, বাট স্পিনেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনেট বাদে আর কি কি আছে? আচ্ছা স্পিনেল, এই এখানে দেখো দেয়া আছে, আচ্ছা জি। স্পিনেল এবং ইনভার্স স্পিনেল হয়। আহ তো এখানে হচ্ছে তোমার প্রত্যেকটার ক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেট করে দেখো, তাহলে আহ, আমাদের যে জেনারেল রুলসটা ছিল, যে কে টেট্রাহেড্রাল হলে যাবে বা অক্টাহেড্রাল হলে যাবে, তাদের আয়নিক রেডিয়াস তোমরা যদি ক্যালকুলেট করে দেখো, তাহলে মোটামুটি ঠিকই থাকে, প্রবলেম হয় না। আহ তোমরা আর এমনিতে পড়ো, আমি বইয়ের যে রেফারেন্সটা দিয়েছি সেটাও একটু পড়বা, তারপরে যদি কারো কোনো কোশ্চেন হয় তাহলে আমাকে পরে জানাও। ওকে।
ওকে স্যার। আচ্ছা, আমি তোমাদের সিআর কে আজকে এগুলা ফাইলগুলো শেয়ার করে দিই, বইগুলো সহ। জি ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে।